আজ থেকে আমরা ইংরাজি কিভাবে কারেক্টলি লিখতে হয় এটা শেখা শুরু করলাম। ইংরাজি ভালো লিখতে গেলে বা বলতে গেলে অনেক ইংরাজি ওয়ার্ড জানার দরকার হয়, যেটাকে আমরা ভোকাবুলারি বলি। কিন্তু তোমরা সবাই ইংরাজি অনার্সের ছাত্র নও, তোমরা অনেকেই হয়তো ছোট, তোমরা অনেক ইংরাজি ওয়ার্ড জানো না। তা বলে কি ইংরাজি লেখা শেখা যাবে না? অবশ্যই যাবে। অনেক ওয়ার্ড জানা থাকলে তো খুব ভালো কথা, কিন্তু যদি জানা না থাকে, না থাকতেই পারে, লিখতে কিন্তু কোনো অসুবিধে নেই। যেমন ধরো, বাংলাতেই কি আমরা অনেক ওয়ার্ড জানি? জানি না কিন্তু। যেমন দেখো, কোথাও একটা অনুষ্ঠান হচ্ছে, অ্যানাউন্স করা হলো এইবার মোমবাতি প্রজ্বলনের প্রতিযোগিতা হবে। প্রজ্বলন কথাটা কি বলতেই হবে? যদি তুমি বলো মোমবাতি জ্বালানোর প্রতিযোগিতা হবে, তাহলে কি কোনো ভুল হবে? নিশ্চয়ই না। সেই রকম ইংরাজিতে অনেক ওয়ার্ড যদি জানা না থাকে, তারও একটা উপায় আছে। তার বদলে সহজ সহজ ইংরাজি ওয়ার্ড দিয়েও কিন্তু ইংরাজি বলা এবং লেখা যায়। এই কৌশলগুলো আমরা একে একে শিখে নেব। ইংরাজি সঠিকভাবে লিখতে গেলে প্রথমেই যে ধারণাটা থাকা দরকার সেটা হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট, এই ধারণাটা থাকতে হবে। এটা বাদ দিয়ে আরও কিছু কিছু জিনিস সেন্টেন্সের মধ্যে থাকতে পারে, কিন্তু এটার প্রাথমিক ধারণা আগে থাকা চাই। সাবজেক্ট কোনগুলো? না, সেন্টেন্সে যার সম্পর্কে বলা হয়। যেমন দেখো, ছেলেরা একটা ফুটবল কিনেছিল, এই একটা সেন্টেন্স আমি লিখলাম। একে ইংরেজি করার চেষ্টা করব। তাহলে দেখো, এই সেন্টেন্সটা কার সম্পর্কে বলা? না, ছেলেদের সম্পর্কে বলা। ছেলেরা কিনেছিল, এই হলো সাবজেক্ট। আর ভার্ব, আমি আগে একাধিক ক্লাসে শিখিয়েছি যে ভার্ব বাংলা বাক্যগুলোর সাধারণত শেষে থাকে। আর কি থাকবে? না, অবজেক্ট। অবজেক্ট কোনগুলো? কি কিনেছিল? না, একটা ফুটবল কিনেছিল। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের করলাম কি করে? না, এর একটা কৌশল আছে। ভার্ব, ভার্ব মানে ক্রিয়া। ক্রিয়া মানে আমরা বাড়ির পরিবারের কথা যদি ধরি, বাড়ির সমস্ত ক্রিয়া মানে কাজকর্ম যিনি করেন তিনি হলেন মা। মনে করো এই ভার্বটা হলো মা। আমরা যা কিছু জানতে চাইবো সব কিছুই দেখো আমরা বাড়িতে মাকে জিজ্ঞাসা করি। তুমি তোমার ব্যাগটা খুঁজে পাচ্ছ না, তুমি বলো মা ব্যাগটা কোথায়? তোমার বাবা বাজারে যাওয়ার সময় তোমার মাকেই জিজ্ঞাসা করেন কি কি নিয়ে আসবো। তোমার ঠাকুরদা ঠাম্মি যদি বাড়িতে থাকেন, তারাও জিজ্ঞাসা করেন তোমার মাকে ওষুধগুলো কোথায় রেখেছো। তাহলে সমস্ত প্রশ্নের উত্তর জানেন আমাদের পরিবারে আমাদের মা। ঠিক তেমনি সেন্টেন্সের মধ্যে সব প্রশ্নের উত্তর জানে ভার্ব। এই ভার্বকে যদি তুমি প্রশ্ন করো, যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, তাহলে যে উত্তরটা আসবে সেটি হলো অবজেক্ট। ভার্বকে তুমি কে বা কারা দিয়ে প্রশ্ন করো, যে উত্তরটা আসবে সেটি হবে সাবজেক্ট। আর আরো প্রশ্ন করা যায়, যেমন দেখো, কখন, কিভাবে, কেন, কোথায় ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসবে সেগুলি হলো অ্যাডভার্ব। এইভাবে তুমি কিন্তু অ্যাডভার্বও বের করে নিতে পারবে। তাহলে দেখো, বাক্যটাতে প্রশ্ন কাকে করব? ভার্বকে, মানে মাকে। ছেলেরা একটা ফুটবল কিনেছিল, কে কিনেছিল বা কারা কিনেছিল? দেখো, কে বা কারা দিয়ে প্রশ্ন করো, না উত্তর হচ্ছে ছেলেরা, এই হয়ে গেল সাবজেক্ট। কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, কি কিনেছিল বা কাকে কিনেছিল? এখানে কাকে কিনেছিল এমন বলা নেই, তাহলে কি কিনেছিল? না, একটা ফুটবল, এই হয়ে গেল অবজেক্ট। এইভাবে আমরা সাবজেক্ট আর অবজেক্ট খুঁজে বের করে নেব।
এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার আপনি খুব ছোট্ট একটা সেন্টেন্স নিয়ে দেখালেন, তাহলে দেখো একটা বড় সেন্টেন্স নিয়ে নিচ্ছি। বাবা আমাকে আজ সকালে লেখার জন্য একটা কলম দিয়েছিল। দেখো এত বড় একটা সেন্টেন্স নিয়েছি, কিন্তু এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে নিতে তোমার আর অসুবিধে হবে না, কারণ তুমি তো শিখে গেছো। আমরা প্রথমে কোনটা খুঁজে বের করব? ভার্ব খুঁজে বের করব। আগে মাকে দরকার বাকি সবার খোঁজ খবর জানার জন্য। তাহলে দিয়েছিল বললাম, শেষে থাকবে ভার্ব, এই হলো ভার্ব। এবার দেখো কে দিয়েছিল, না বাবা দিয়েছিল, এই হলো সাবজেক্ট। কি দিয়েছিল, কাকে দিয়েছিল, অবজেক্ট দুটোও থাকতে পারে, একটাও থাকতে পারে। তাহলে দেখো কি দিয়েছিল, না একটা কলম দিয়েছিল, এটি একটি অবজেক্ট। কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল, এই একটি অবজেক্ট। তাহলে এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটি হলো সেন্টেন্সের মূল অংশ। এই বাদে বাকি যেটা দেখতে পাচ্ছ, আজ সকালে, কখন, মানে আজ সকালে, কেন দিয়েছিল, কি জন্য দিয়েছিল, এই যে কেন দিয়ে প্রশ্ন করলে, লেখার জন্য, এগুলি অ্যাডভার্বের কাজ করবে। একে আর সাজিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমাকে সাজিয়ে নিতে হবে শুধুমাত্র সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট। বাকিটা তুমি যদি এলোমেলো বলো, তুমি যদি এমন বলো বাবা আমাকে লেখার জন্য আজ সকালে একটা কলম দিয়েছিল, দেখো সেন্টেন্সের কোনো ক্ষতি হলো না। তাহলে এই সাবজেক্ট ভার্ব অবজেক্টটা খুঁজে বের করা তোমার প্রথম কাজ, যেটা তুমি আজ থেকে নিশ্চিন্তেই পারবে। তাহলে এটি হলো আমাদের প্রথম শেখা, যে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, কিভাবে সেটা খুঁজে বের করতে হয়। এবার ইংরাজি লেখার সময় কি করব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট লিখে তারপরে এই যে আজ সকালে, লেখার জন্য, এগুলোর ইংরাজি বলবো। একে ইংরাজি তুমি বলতে চাইলে তোমাকে বলতে হবে মাই ফাদার গেভ, দুটো অবজেক্ট আছে, তাহলে কোনটা আগে বলবো স্যার? দুটো অবজেক্ট থাকলে যেটা মানুষকে বোঝাচ্ছে সেটা আগে বলবে। তার মানে আমাকে এটা আগে বলতে হবে, না বললেও হবে। তখন একটা জটিলতা এসে যাবে, সেটা হলো যদি বলো মাই ফাদার গেভ আ পেন, তখন টু মি বলতে হবে। এই জটিলতার প্রয়োজন কি? তুমি সবসময় ব্যক্তিটাকে আগে বলে দাও, এভাবেই অবজেক্ট বলতে হয়। তার মানে আগে কি দিয়ে প্রশ্ন না করে আগে কাকে দিয়ে প্রশ্ন করো, এটা আগে লেখো, তাহলেই সহজ। মাই ফাদার গেভ মি আ পেন, অবজেক্টগুলো বলা হলো। আজ সকালের ইংরাজি দিস মর্নিং, ইন দ্য মর্নিং টুডে। লেখার জন্য ফর রাইটিং। দেখো বাংলাতে কি হয়, লেখার জন্য থাকে, ইংরাজিতে লেখার সময় আমরা উল্টো দিক দিয়ে আসি, জন্য আগে বলবে তারপরে লেখার বলবে। যদিও এটা একেবারে নিখুঁত একটা আইডিয়াল উপায় নয়, কিন্তু এইভাবেই লিখতে হয়। কিন্তু ইংরাজিতে আমরা এই প্রেপোজিশনগুলো আগে বলি, এভাবে বললে তোমার লিখতে খুব সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। তাহলে এই যে সাবজেক্টের কথা বললাম, এই সাবজেক্ট কে হতে পারে, এসো এটা একটু বুঝে নিই। সাবজেক্ট হতে পারে যে কোনো নাউন বা প্রোনাউন। যেমন দেখো এখানে হয়েছে বাবা, কখনো প্রোনাউন হতে পারে তুমি, আমি, আমরা, তোমরা, সে, তারা ইত্যাদি। আর যে কোনো নাউন তো হতেই পারে, তাহলে সাবজেক্ট নিয়ে সমস্যা কিছু নেই। এখন অবজেক্ট কে হতে পারে, না অবজেক্টও হতে পারে যে কোনো নাউন বা প্রোনাউন। এখানে দেখো অবজেক্ট কি হয়েছিল, একটা কলম, একটা নাউন, আর আমাকে একটা প্রোনাউন। দেখো এই যে নাউন একটা আর প্রোনাউন একটা অবজেক্ট হলো, এই নাউন সাবজেক্টও হতে পারে, অবজেক্টও হতে পারে। সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় নাউন বসালে কোনো পরিবর্তন হয় না, কিন্তু এই প্রোনাউনের বেলায়
সাবজেক্টের জায়গায় থাকলে বলতাম আমি কিনেছিলাম, আমি দিয়েছিলাম। আর অবজেক্টের বেলায় ওই আমিটাই তখন আমাকে হয়ে যাবে। এই লিস্টটা তুমি দেখো এবার। আই মানে আমি, অবজেক্টের জায়গায় বললে ওটা আমাকে হয়ে যায়, তখন আয়ের বদলে মি বলতে হবে। শুধুমাত্র প্রোনাউনগুলোর ক্ষেত্রেই কিন্তু এইরকম হয়, নাউনগুলো কখনো পাল্টায় না। যেমন দেখো, রতন আমাকে একটা কেক দিয়েছিল, রতন আমাকে তখন বলতে হবে মি, রতন গেভ মি আ কেক। কিন্তু যদি বলি আমি রতনকে একটা কেক দিয়েছিলাম, তাহলে কাকে? রতনকে। অবজেক্টের জায়গায় যেহেতু একটা নাউন চলে গেছে, তখন সেটা রতনই থেকে যাবে। আই গেভ রতন আ কেক। বুঝতেই পেরেছো ম্যাজিকটা? তাহলে দেখো, আমরা এটি যদি অবজেক্টের জায়গায় চলে যায়, আমাদেরকে সবসময় আবার আমাদেরকে বলা হয় না, কখনো কখনো আমাদের বলে হয়। যেমন আমার বাবা আমাদের একটা করে আইসক্রিম দিয়েছিল। এই যে দেখো, আমাদের মানেই আমাদেরকে দিয়েছিল, তখন এটা আস বলতে হবে। তুমি ইউ, তোমরা হলেও ইউ, কিন্তু তোমাকে বা তোমাদেরকে আবার একটু সাধু ভাষায় বলা হয় আমাদিগকে, তোমাদিগকে, একই কথা, তখন সেটা কিন্তু ইউই থেকে যায়, সেটা পাল্টায় না। আবার দেখো, হি অর সি মানে সে, তাকে ছেলেদের ক্ষেত্রে হিম আর মেয়েদের ক্ষেত্রে হার। তাহারা মানে তারা, দে তাদেরকে, তাহাদিগকে, দেম। আর একটু সম্মান দিয়ে বলার সময় আমরা তুমির বদলে আপনি বলি, সে না বলে তিনি বলি। এর জন্য কিন্তু ইংরাজিগুলো পাল্টায় না, কারণ কখনো তুই, কখনো তুমি, কখনো আপনি, এইভাবে সম্বোধন করাটা বাংলায় আছে, ইংরাজিতে নেই। ওই জন্য ওগুলোর ইংরাজি একই হয়ে থাকে। তাহলে তুমি সাবজেক্ট সম্পর্কে বুঝতে পারলে, অবজেক্ট কিভাবে বের করতে হয় সেটাও বুঝতে পারলে, আর কারা অবজেক্ট হতে পারে সেটাও বুঝতে পারলে। নাউন আর প্রোনাউন, নাউন পাল্টাবে না, কিন্তু প্রোনাউনগুলো একটুখানি পাল্টে যায়। এইবার আমরা ভার্ব সম্পর্কে শিখব, যে ভার্ব কিভাবে বলবো। নিশ্চয়ই বুঝতে পারছো, ভার্ব লেখার জন্য টেন্স জানা খুব জরুরি। এসো আমরা এবার খুব অল্প সময়ের মধ্যে একটু টেন্স শিখে নিই। দেখো, টেন্স কথাটার মানে কিন্তু শুধুমাত্র টাইম নয়। টেন্স মানে ক্রিয়ার কাল বললে পুরোটা ঠিক বলা হয় না, কারণ টেন্সের মধ্যে টাইম তো আছেই। টাইম হলো অর্ধেকটা, এর সাথে জুড়ে রয়েছে অবস্থাটা। আমি এখন ইংরাজি শিখছি, তাহলে এখন মানে বর্তমান কালের কথা, টাইমটা হলো কাল মানে বর্তমান। কিন্তু কাজটা কোন অবস্থায় আছে, মানে কাজটা এখন চলছে। তাহলে টাইমের সাথে কাজের অবস্থা মানে স্টেট অফ অ্যাকশন, এই দুটো মিলিয়ে হলো টেন্স। এই চারটে হলো অবস্থা আর এই তিনটে হলো টাইম, এই দুটো সব মিলে টেন্স। তাহলে টেন্সের ওই ফর্মুলা মুখস্থ না করে, ওই তেছি তেছ এত জটিলতায় না গিয়ে আমরা শুধু অবস্থা বুঝে নিলে দেখো খুব সহজে টেন্স বোঝা যায়। ওই যে বলছিলাম আমি এখন ইংরাজি শিখছি, তাহলে কাজটা কোন অবস্থায় আছে না এখন চলছে, এই যে চলা বোঝালেই কন্টিনিউয়াস টেন্স। আবার দেখো, আমার খাওয়া হয়ে গেছে মানে আমি খেয়েছি, কাজটা তাহলে আমার শেষ হয়ে গেছে। দেখো, শেষ হয়ে গেলেই ওটা পারফেক্ট টেন্স হবে। আর আমি দৌড়াই, এখন তাহলে কি দৌড়াচ্ছি না দৌড়ানো হয়ে গেছে, বোঝা যাচ্ছে না অবস্থাটা? যদি অবস্থা বোঝা না যায় সেটিকে আমরা বলি ইনডেফিনাইট, মানে অবস্থাটা এর অনির্দিষ্ট।
অবস্থা বোঝা যাচ্ছে না, ওই জন্যই এর নাম ইনডেফিনাইট টেন্স। তাহলে দেখো, যে কোনো কাজের তো মাত্র দুটো অবস্থা, হয় কাজটা চলছে, নয় কাজটা শেষ হয়ে গেছে। এর বাইরে তো আর অবস্থা হতে পারে না। তাহলে এই হলো দুটো অবস্থা, যদি বোঝা না যায় সেটা ইনডেফিনাইট। আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে হলো সেটাও চলছে, চলা বোঝাচ্ছে, কিন্তু সেটা আগে থেকেই চলছে, আগে থেকে চলছে, 2 মাস ধরে, কি সোমবার থেকে, কি জানুয়ারি থেকে, আগে থেকে চলছে বোঝালে তখনই শুধু পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই অবস্থা বিচার করেই কিন্তু তুমি কোন টেন্স ঠিক করে নিতে পারবে আর সেই অনুযায়ী সেন্টেন্স তৈরি করতে পারবে। মনে করো আমি এখন শিখছি, তাহলে এটি কন্টিনিউয়াস টেন্স। এটি বলার জন্য সাবজেক্টের পরে একটা বি ভার্ব লাগবে, যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে বি ভার্বের প্রেজেন্ট টেন্স দিতে হবে। কি কি বি ভার্বের প্রেজেন্ট টেন্স? এম, ইজ, আর। এরপরে ভার্বের আইএনজি বসিয়ে দিতে হবে, ব্যাস হয়ে গেল সাবজেক্ট ভার্ব বলা। এবারে অবজেক্ট বলে বাকি অংশটা বলে দেবে। তাহলে আমি এখন শিখছি, তাহলে হবে আই, বি ভার্বের প্রেজেন্ট টেন্স, আই এর পাশে এম বসে, লার্নিং ভার্বের আইএনজি, লার্নিং। এবারে ইংলিশ বলে আর যদি কিছু বলতে হয় বলবো। আবার দেখো, আমার খাওয়া হয়ে গেছে, তাহলে কি বুঝলে এখানে? আমি খেয়েছি, তাহলে আমি খেয়েছি বলাও যা, আমার খাওয়া শেষ হয়ে গেছে বলাও তাই। আমি খেয়েছি, এই পারফেক্ট টেন্সটি আবার হ্যাভ ভার্ব দিয়ে বলতে হয়, সাবজেক্টের পরে হ্যাভ ভার্ব, যেহেতু প্রেজেন্ট টেন্স, হ্যাভ ভার্বের প্রেজেন্ট টেন্স, এরপরে ভার্বের 3 নম্বর ফর্মটা লাগবে। তাহলে আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন বলে কি খেয়েছি আরে ইত্যাদি পরে বললেই হবে। আবার যদি বলো আমার খাওয়া শেষ হয়ে গেছে, আই হ্যাভ ফিনিশড ইটিং, তুমি এইভাবে নাও বলতে পারো। আমার খাওয়া শেষ হয়ে গেছে মানেই তো পারফেক্ট টেন্স, তার মানেই আমি খেয়েছি। দেখো, ইংরাজি কেন, যে কোনো ভাষাকে সহজ করেও বলা যায়, একটু ঘুরিয়ে জটিল করেও বলা যায়। গ্রামাটিক্যালি কারেক্ট যদি হয়, তুমি ইংরাজি তোমার স্কুলের কম্পোজিশন হোক বা চাকরির পরীক্ষা হোক, সব জায়গাতেই তুমি মার্কস পাবে, এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তাহলে আমার খাওয়া শেষ হয়ে গেছে, আই হ্যাভ ফিনিশড ইটিং না বলে আই হ্যাভ ইটেন, এটুকু বলাই যথেষ্ট। আবার ইনডেফিনাইট টেন্সের বেলায় দেখো, আমি খেলি, আই প্লে, এখানে আবার এখানে যেমন দুটো করে ভার্ব বসেছে, এর বেলায় শুধুমাত্র একটাই ভার্ব বসাতে পারবে, তুমি দুটো ভার্ব বসাতে পারবে না সব সময়। তুমি যদি বলো আমি একজন ছাত্র, মানে আমি হই একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট, ওই একটাই ভার্ব হবে। এখানে কিন্তু সে প্রেজেন্ট হোক আর পাস্ট হোক দুটো ভার্ব হবে না। হবে যদি মডাল অক্সিলিয়ারি ভার্ব হয়, তখন মডাল অক্সিলিয়ারি ভার্বের সাথে একটা মেন ভার্ব লাগে। কেন জানো? মডাল অক্সিলিয়ারি ভার্বগুলোকে বলি ডিফেক্টিভ ভার্ব। ডিফেক্টিভ কথাটা শুনেই বুঝতে পারছো, মডাল অক্সিলিয়ারি ভার্বগুলোর মধ্যে ডিফেক্ট আছে। কি ডিফেক্ট? না, অন্য মেন ভার্ব ছাড়া ওরা সেন্টেন্স তৈরি করতে পারে না। যেমন দেখো, আই ক্যান ফুটবল, কোনো মানে হলো না। যদিও একটা ক্যান মানে ডিফেক্টিভ ভার্ব, মডাল অক্সিলিয়ারি ভার্ব দিয়েছি, কিন্তু মানে তৈরি হচ্ছে না। আই ক্যান প্লে ফুটবল, আই ক্যান বাই ফুটবল, আই ক্যান সেল ফুটবল, আই ক্যান ব্রিং ফুটবল, একটা না একটা মেন ভার্ব লাগে। ওই জন্য এখানে একটাই ভার্ব লাগে। শুধু যদি মডাল অক্সিলিয়ারি ভার্ব বলো, তখন সে তো একা পারে না, ওই জন্য আরেকটা ভার্ব লাগে। তাছাড়া এই ইনডেফিনাইট টেন্সে একটাই ভার্ব তুমি বলতে পারবে। নিশ্চয়ই আমার কথা বুঝতে পেরেছো। টেন্স সম্পর্কে বিস্তারিত জানতে গেলে আমি সেই ভিডিওর লিংক দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, তুমি সেই ভিডিওটা পরে দেখে নেবে। আমরা কি করব এখন না, টেন্সের সমস্ত সেন্টেন্স, দরকারি সেন্টেন্সগুলোকে যদি এক জায়গায় করে নিই, তাহলে দেখো এই সেন্টেন্সগুলো আমরা পাবো। তোমার কাজ হলো প্রাথমিকভাবে টেন্স অনুযায়ী বসানো আছে এই যে সেন্টেন্সগুলো,
এইগুলোকে মনে রাখা এবং এইগুলো মিলিয়ে মিলিয়ে নিজে নিজে বাংলা বাক্য তৈরি করবে, আর ভার্ব পাল্টে পাল্টে তুমি ইংরেজিতে ট্রান্সলেট করবে। দেখো খুব দ্রুত অল্প কয়েক দিনের মধ্যেই টেন্সের উপর তোমার একটা দখল এসে যাবে। খাতায় এই সেন্টেন্সগুলো তুমি লিখে রাখবে, খুব দ্রুত তুমি টেন্সের মাস্টার হয়ে উঠবে। তাহলে দেখো সাবজেক্ট কিভাবে বলতে হবে সেটা শিখে নিয়েছি, অবজেক্টের ব্যাপারটাও বুঝে নিয়েছি, দুটো অবজেক্ট থাকলে কি করতে হবে সেটাও বুঝে নিয়েছি, আর ভার্ব টেন্স অনুযায়ী কিভাবে বসাতে হবে সেটাও শিখে নিয়েছি। এই হলো সেন্টেন্সের মেন ফ্যাক্টর। এবার এই তিনটে ছাড়াও তো সেন্টেন্সে আরো কিছু থাকতে পারে। সেগুলো কি থাকতে পারে না, নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। যেমন দেখো, মেয়েটি হাসতে হাসতে আমার কাছে এলো, খেলা শেষ করে আমি বাড়ি ফিরে গিয়েছিলাম। এই যে খেলা শেষ করে, হাসতে হাসতে, এইগুলোকে কিভাবে ইংরাজি বলতে হবে সেগুলো আমরা ক্রমশ শিখে নেব। তোমার কোনো চিন্তা নেই, তুমি সমস্তটাই শিখে যাবে। তুমি ধৈর্য ধরে আমি যেটুকু বলছি মনোযোগ দিয়ে শোনো, প্রয়োজনে ভিডিওটা একাধিকবার দেখো, দেখে শিখতে থাকো। এই পর্যন্ত দেখার পরে তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দাও। আর তোমাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা যারা দেখছো এই ভিডিওটা অন্তত একটা করে শেয়ার করে দেবে, একটা ফেসবুকে আর একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এই দুটো করে শেয়ার তোমাদের কাছ থেকে আমি আশা করছি, যাতে এই সহজে ইংরাজি লেখার কৌশলটা সবাই শিখে নিতে পারে, জেনে নিতে পারে। এটাই তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল। দেখো, নন ফাইনাইট ভার্ব ছাড়াও সেন্টেন্সের মধ্যে আর কি থাকতে পারে না, একটা বড় সেন্টেন্সের মধ্যে তুমি একটা বড় সেন্টেন্স ভেবেছো, তার মধ্যে হয়তো ছোট ছোট সেন্টেন্স ঢুকে থাকতে পারে। একটা বড় সেন্টেন্সের মধ্যে ঢুকে থাকা ছোট ছোট সেন্টেন্সগুলোকে আমরা বলি ক্লজ। যেমন দেখো, যখন তুমি ছোট ছিলে তুমি ভালো সাঁতার কাটতে পারতে। দেখো এখানে সাবজেক্ট আছে তুমি, ভার্ব আছে ছিলে, তাহলে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন মানেই এক একটা সেন্টেন্স। এগুলোকেই আমরা বলি ক্লজ। তাহলে এই যে এখানে আরেকটা দেখো, তুমি সাঁতার কাটতে পারতে, এই একটা ভার্ব, এখানে আবার সাবজেক্ট। তাহলে এটার মধ্যে দুটো পার্ট পার্ট সেন্টেন্স ঢুকে আছে। আমরা কি করব না, এই অংশটারও ইংরাজি বলবো, এই অংশটারও ইংরাজি বলবো, আর লিঙ্কার যদি কিছু থাকে সেটা দিয়ে জুড়ে দেব। এই লিঙ্কার সম্পর্কে বিস্তারিত ধারণা আমি পরে তোমাকে দেব। সব ধরনের সেন্টেন্সই আমি তোমাকে শেখাবো, কোনো চিন্তার কারণ নেই। তুমি ধৈর্য ধরে ভালো করে বুঝে নাও আমি যেটুকু বলছি। আমি অনুপস্থিত ছিলাম কারণ আমি অসুস্থ ছিলাম। দেখো এর মধ্যেও দুটো সেন্টেন্স আছে। আমি অনুপস্থিত ছিলাম, আই ওয়াজ অ্যাবসেন্ট, কারণ মানে বিকজ আই ওয়াজ ইল। তাহলে বড় সেন্টেন্সের মধ্যে পার্ট পার্ট সেন্টেন্সগুলো আলাদাভাবে ইংরাজি করে বসিয়ে দিলেই সহজ হয়ে গেল। এবার দেখো, তার কথা অনুযায়ী সে ভালো ইংরাজি বলতে পারে। সাবজেক্ট কি না, সে, ভার্ব থেকে সাবজেক্ট চলে আসবে। বলতে পারে, এই হলো ভার্ব। কি বলতে পারে, ইংরাজি, অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্টের এই পার্টটা ছাড়াও আরো একটা অংশ আছে, তার কথা অনুযায়ী, তার মত অনুযায়ী। এই যে ফ্রেজ যার মধ্যে ভার্ব নেই, এইগুলোকে আলাদাভাবে ইংরাজি তুমি প্রথমেই বলে নেবে। কিভাবে বলতে হবে আমি সব আস্তে আস্তে শেখাবো। আবার দেখো, বাড়ি ফিরে এসে আমি টিভি দেখছিলাম। তাহলে দেখছিলাম ভার্ব, কে দেখছিল, আমি, সাবজেক্ট, কি দেখছিলাম, টিভি, অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়াও বাড়ি ফিরে এসে, এই দেখো একটা ক্রিয়াপদ যুক্ত অংশ আছে। এই যে নন ফাইনাইট ভার্ব, এটা আমি বলেইছি তোমাকে পরে শেখাবো। তুমি আপাতত এই অংশগুলোর ইংরাজি করা শিখে নাও আগে। এগুলোকে কি করতে হবে এর খুব সহজ উপায় আছে, কৌশল আছে, আমি পরেই তোমাকে শেখাবো। তাহলে আজকে তুমি কি শিখলে না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিভাবে খুঁজে বের করতে হবে আর সেগুলোকে কিভাবে ইংরাজি বলতে হবে। তাহলে এসো আমরা কি শিখলাম একটু প্র্যাকটিস করে দেখে নিই। কয়েকটা সেন্টেন্স আমি দিচ্ছি, তুমি যদি পারো তাহলে ভিডিওটা পজ করে আগে আগে কমেন্ট করে উত্তর দিয়ে দাও।
আমি মিলিয়ে দেখে তোমাকে বলবো তুমি কতটা ভালো পেরেছো। এসো প্র্যাকটিস করি। দেখো আমি একটা প্যাসেজ লিখে নিয়েছি, এবার এসো একে ট্রান্সলেট করি। সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের করে নেব। কিছুদিন আগে মনোহর বাবু মাছ ধরতে সমুদ্রে গিয়েছিলেন, তাহলে ক্রিয়াপদকে প্রথমে ধরো। গিয়েছিলেন কে? মনোহর বাবু, এই হলো সাবজেক্ট। কি গিয়েছিলেন, কাকে গিয়েছিলেন, এসব প্রশ্নের কোনো মানে হয় না, তার মানে এখানে অবজেক্ট নেই। তাহলে আগে সাবজেক্ট আর ভার্ব লিখে নিতে পারি। আবার দেখো কিছুদিন আগে, সাম ডেজ এগো, এটা তুমি শুরুতেও বলতে পারো শেষেও বলতে পারো। তাহলে যেটা সময় বোঝাচ্ছে তাকে শুরুতে বলা যায়। সাম ডেজ এগো, আগের ইংরাজি এখানে এগো। মনোহর বাবু গিয়েছিলেন ওয়েন্ট। এইবার কিসের ইংরাজি বলবো না, উল্টো দিকে বলে বলে এলেই সহজ হবে। সমুদ্রে গিয়েছিলেন মাছ ধরতে, টু দা সি, মাছ ধরতে, টু ক্যাচ ফিশ। এই যে একার দেওয়া যে বিভক্তিগুলো, সমুদ্রে, মাছ ধরতে, কিছুদিন আগে, এই একার দেওয়াগুলো সাধারণত একটা একটা প্রিপজিশন নাই, ওই জন্য সমুদ্রের আগে টু বলেছি। মাছ ধরতে এই যে তে যোগ করা থাকলে টু ক্যাচ ফিশ হয়ে গেল। একজন জেলে তার সাথে গিয়েছিল, তাহলে গিয়েছিল ভার্ব, কে গিয়েছিল? একজন জেলে, এই হলো সাবজেক্ট। তাহলে আগে সাবজেক্টটা বলি। আ ফিশারম্যান গিয়েছিল, ওয়েন্ট, তার সাথে, তাহলে সাথে তার, উইথ হিম। মাছ ধরতে ধরতে তিনি গভীর সমুদ্রে চলে গেলেন। চলে গেলেন মানে পৌঁছে গেলেন অথবা গেলেন। এই চলে কথাটার কোনো আলাদা ইংরাজি বলার দরকার নেই, চলে গেলেন মানেই গেলেন। তাহলে এই হলো ভার্ব। কে গেলেন না তিনি, মানে মনোহর বাবুর কথা বলা হচ্ছে। দেখো মাছ ধরতে ধরতে, তাহলে এইগুলোর ইংরেজি কিভাবে বলতে হবে আমি বলেইছি তোমাকে, পরে আমি তোমাকে শেখাবো। ডিউরিং ফিশিং, হোয়াইল ফিশিং, এইভাবে বললেই হবে। তাহলে শুরুতেই যদি বলি ওই কথাটা, হোয়াইল বা ডিউরিং ফিশিং, ফিশিং মানে মাছ ধরা। এবার সাবজেক্ট বলো। হি, চলে গেলেন মানে রিচড বলতে পারি, ওয়েন্ট বলতে পারি, সহজেই বলি ওয়েন্ট। কোথায় চলে গেলেন না গভীর সমুদ্রে, টু দ্য মিড ওশেন, টু দ্য মিডল অফ দ্য সি, টু দ্য ডিপ সি, যে কোনো একটা কথা বলবো, টু দ্য ডিপ সি। কিছুক্ষণ পর আকাশে মেঘ ঘনিয়ে এলো, এই যে কিছুক্ষণ পর সময় বোঝাচ্ছে। আফটার সাম টাইম, এটা শুরুতেও বলা যায় শেষে বললেও কোনো অসুবিধা নেই। দেখো আফটার সাম টাইম। এবার ঘনিয়ে এলো, মেঘ ঘনিয়ে এলো, মেঘ সম্পর্কে বলা হচ্ছে ক্লাউডস। দেখো মেঘ ঘনিয়ে আসার ইংরেজি কি বলবো? ক্লাউডস কেম ইন দ্য স্কাই, ক্লাউডস অ্যাপিয়ার্ড ইন দ্য স্কাই, দ্য স্কাই বিকেম ওভারকাস্ট। এত ইংরেজি বলা যায়, সব কটাই কারেক্ট। যে কোনো একটা বললেই তুমি নম্বর পাবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেটা তোমার সহজ মনে হচ্ছে সেটাই বলো। অ্যাপিয়ার্ড অথবা কেম বললেও হতো, ইন দ্য স্কাই। তিনি দেখলেন ঝড় উঠছে, তাহলে দেখো অতীতের কথা বলছি কিন্তু একটা গল্প বলছি, সেখানে ঝড় উঠছে মানে এই প্রেজেন্ট টেন্স থাকার কথা নয়, বাংলায় থাকতে পারে। তোমাকে লেখার সময় ওটাকেও পাস্ট করে নিতে হবে। হি স, দেখো এখানে একটা দ্যাট ছিল, যে, তিনি দেখলেন যে, তার কারণ কি না এখানে একটা সাবজেক্ট ভার্বের কম্বিনেশন,
এখানে একটা সাবজেক্ট ভার্বের কম্বিনেশন, মানে দুটো ক্লজ কোনো লিঙ্কার ছাড়া লেখা যায় না। ওই জন্য আমরা একটা লিঙ্কার দ্যাট নিচ্ছি। যেহেতু এটা লুকিয়ে ছিল, তিনি দেখলেন যে হি স দ্যাট আ স্টর্ম ওয়াজ রাইজিং, অ্যারাইজিং বললেও হতো। আ স্টর্ম ওয়াজ কামিং, একটা ঝড় আসছে, এভাবেও বলা যেত। তারপরে দেখো, তড়িঘড়ি করে তিনি কাছাকাছি একটা দ্বীপে আশ্রয় নিলেন। আশ্রয় নিলেন, ভার্ব হলো নিলেন। কে নিলেন? তিনি। এই হলো সাবজেক্ট ভার্ব। তড়িঘড়ি করে ইংরেজি কি বলবো? কুইকলি, হারিডলি, ইন আ হারি। অনেক কথা বলা যায়, সহজে বলো না। কুইকলি, হি নিলেন, টুক। এবারে বলে বলে এসো, কি নিলেন? আশ্রয়, শেল্টার, কাছাকাছি একটা দ্বীপে। এই যে দ্বীপে একার আছে, একটা প্রিপোজিশন দিতে হবে। ইন আ নিয়ার বাই আইল্যান্ড, ইন আ আইল্যান্ড নিয়ার বাই, এটাকেই বলছি ইন আ নিয়ার বাই আইল্যান্ড। আইল্যান্ড মানে দ্বীপ। দেখো, এই সাবজেক্ট ভার্ব অবজেক্টের ফর্মুলাটা একটু মাথায় রাখলেই তুমি এই ধরনের সেন্টেন্সগুলোর বেশিরভাগ অংশটা ট্রান্সলেট করতে কিন্তু আজই শিখে গেলে। এইবার যেগুলোর ইংরাজি জানো না সেগুলো কিভাবে বলবে আমি পরে শেখাবো। এই যে ভার্বগুলো, যেগুলো নন ফাইনাইট ভার্ব বললাম, এর সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। এইভাবে একটার পর একটা ক্লাস করতে করতে আমরা কিন্তু রাইটিং কিভাবে লিখতে হয় পুরোটাই শিখে নেব। যখন প্যারাগ্রাফ রাইটিং লিখতে দেবে, রিপোর্ট রাইটিং লিখতে দেবে, তখন বাংলা সেন্টেন্সগুলো কিভাবে মাথায় আসবে এটাও শিখব, যে কিভাবে বাংলায় সেন্টেন্সগুলো ভাবতে হয়। সব কিছুই আমরা শিখবো একে একে। তাহলে আজকে যেটুকু আমি তোমাকে শিখিয়েছি, একাধিকবার ভিডিওটা দেখে ভালো করে বুঝে নেবে। তোমার সাধারণ সিম্পল গ্রামারের কনসেপ্টের ঘাটতি থাকলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখছি, তুমি ওই টেন্স বা প্রোনাউন এই সিম্পল ভিডিওগুলো একটু অবশ্যই দেখে নেবে। আর তোমাদের কাছে আমি অলরেডি একটা রিকোয়েস্ট করেছি, সবাই লাইক দেবে, কেমন লাগলো বলবে, আর অন্তত ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে একটা করে শেয়ার সবাই করবে তোমার বন্ধুদের উদ্দেশ্যে। এতেই আমি খুব খুশি হব। তোমাদের আমি চাই খুব দ্রুত তোমরা ইংরাজি রাইটিংয়ে পারদর্শী হয়ে ওঠো। ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, তারপরে পুলিশের এসআই, এই ধরনের সমস্ত এক্সামের যাবতীয় রাইটিং কিভাবে লিখলে তুমি ফুল মার্কস পাবে আমি তোমাকে ধীরে ধীরে শিখিয়ে দেব। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।